ফিরহাদ হাকিমের এজেন্ডা তো পরিষ্কার যে পশ্চিমবঙ্গে কিছুদিনের মধ্যেই একটা সময় আসবে যখন 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। তো ফিরহাদ হাকিম যে কথা বলবেন এটা তার এজেন্ডার মধ্যে পড়ে। যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে দাওয়াতে ইসলামের বার্তা দিচ্ছেন তিনি তো এটা বলবেন, এটাই স্বাভাবিক। না না, ফিরহাদ হাকিমের এজেন্ডা তো পরিষ্কার, তার উপরে ভিত্তি করে তিনি কথা বলছেন। কার কি অধিকার আছে তো সময় বলবে, কার কি অধিকার আছে সময় বলবে, আর কে কত রাত গভীর রাত্রে ফোন করবে সেটা সময় বলবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে কলকাতা টিএমসিপির নেতা পরীক্ষা বিতর্কে বেনজির ভাষায় আক্রমণ, শান্তা দত্তকে বেহায়া বলে গালি করা হয়েছে। ওটা হতেই পারে, ওটার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তৃণমূল এই ভাষায় কথা বলে। যে ঘটনা বীরভূমে ঘটেছে, যে ভাষায় আক্রমণ করেছে পুলিশকে, তারপরেও পুলিশ কর্তারা চুপ, ওটা চলবে। শ্যামপুকুর এবং জোড়াসাঁকো বিধানসভার যে বিধানসভা রয়েছে সেখানে যে নেতাদের তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কি কি যে কমিটি তৈরি করা হয়েছে বিজেপি, আপনি কোন হাউস থেকে? নিউজ 18 বাংলা। হ্যাঁ, শ্যামপুকুর আর কি শ্যামপুকুর এবং জোড়াসাঁকো বিধানসভার নেতাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কমিটিতে। উত্তর কলকাতার যে কমিটি তৈরি করা হয়েছে সেখানে দাঁড়িয়ে আপনাদের বক্তব্য কি থাকবে যে পিছিয়ে পড়া বিধানসভা তাদের নেতাদেরকে প্রায়োরিটাইজ বা প্রাধান্য দেওয়া হচ্ছে না? এটা কি মনোবল ভাঙতে শুরু করবে অন্য? না, আমরা চিন্তা করছি কোন নিউজ চ্যানেলের কোন কোন অ্যাঙ্কারকে সামনে আনলে বা কোন কোন ফিল্ডের রিপোর্টারকে সামনে আনলে তাদের চ্যানেল আরো শক্তিশালী হবে, না হলে সেই চ্যানেলের মনোবল ভেঙে পড়বে, টিআরপি পড়ে যাচ্ছে। এই নিয়ে আমরা একটা নতুন দলে আমরা একটা কমিটি তৈরি করেছি, সেল খুলছি। সঙ্গে আসানসোলে দেখা যাচ্ছে মিড ডে মিলের পচা মাংস, এই সমস্ত এলাকায় মানে এদিকে বাঙালি অস্মিতার কথা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, এই যে পিছিয়ে পড়া এলাকা মিড ডে মিলে পচা মাংস, আশঙ্কা এবং পরিকাঠামো খাতে খরচ কমে যাচ্ছে, মিড ডে মিলে পচা মাংস বেড়ে যাচ্ছে। তো এটা তো কোনো নতুন ঘটনা নয়, অতীতেও হয়েছে। যখন ইন্সপেকশনে আসে তখনই ডিএম জানিয়ে দেয় কোথায়, কোথাও জানিয়ে যেতে হয় ডিএমকে, তখনই প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় কোন স্কুলে তারা পৌঁছচ্ছে। সেখানে দেখবেন মাথায় সাবার ক্যাপ, হাতে গ্লাভস পরে সেখানে রান্না চলছে। তো এই দৃশ্যের সঙ্গে তো পশ্চিমবঙ্গবাসী একদম অভ্যস্ত আছে, তো অসুবিধা কিছু নেই। ওনাকে জিজ্ঞাসা করুন উত্তরবঙ্গের বাসগুলো কোথায় আছে। ওনা আগে ওটা কাজটা, উত্তরবঙ্গের বাসগুলো কোথায় আছে। আর ঢাকঢোল পিটিয়ে ফিরহাদ হাকিম যে একটা বিজ্ঞানী বলে একজনকে ভূষিত করে যে বাস চালু করেছিলেন, কিছুটা গ্যাসে আর কিছুটা ডিজেলে চলবে, একটা বিরাট পরিকল্পনা আপনারা একদম সমস্ত ক্যামেরা নিয়ে ওখানে তৈরি করেছিলেন, পৌঁছে গিয়েছিলেন, খবরের কাগজে পরের দিন সংবাদ বেরোলো, সেটা কি হলো? এটার উত্তরটা একটু দিন। চাকরি বিক্রির জন্য কার কাছ থেকে কত টাকা নিয়েছেন জীবন কৃষ্ণ সাহা? কোন অ্যাকাউন্ট? দেখুন, জীবন কৃষ্ণ সাহা একটা পুরো কমেডি শো, ওটা নিয়ে মানুষ কিছু চিন্তিত নয়। মানুষ, আবার বলছি, মানুষ ছোট মাছের কাঁটা বেছে খেতে আর রাজি নয়। মানুষ বড় মাছ খেতে চাইছে, একদম পুরো পাকা রুই কিংবা ওই কাতলা জাতীয়। ওগুলো কোথায়? এই জীবন কৃষ্ণ যে পানা পুকুরে কে ঝাঁপ দিয়েছে, কে কুকুরের ল্যাজ সোজা করেছে, এই সমস্ত করে কোনো লাভ নেই। ওসব নিয়ে মানুষের উৎসাহী নয়। জীবন কৃষ্ণকে একা নিয়ে পড়েছেন কেন? চারিদিকে এত মানে কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে, একা জীবন কৃষ্ণ কেন? কার সম্পত্তি নেই সেটাই দেখা। একদিকে শুনছি ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়ছে, নরেন্দ্র মোদী চূড়ান্ত ব্যর্থ, ধ্বংস হয়ে গেছে, দেশের সর্বকালীন মানে রেকর্ড বেকারত্বের, এসব একদিকে শুনছি। আর অন্যদিকে দেখছি একমাত্র সাফল্য পশ্চিমবঙ্গে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘোষিত সম্পত্তি মানে একদম গুণিতক হারে বেড়েই চলেছে। এর জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেওয়া উচিত। পুজো কমিটিগুলোর কাছে গত বছরের হিসেব দেবেন যারা, তারাই এবছর অনুদান পাবেন। পুজো অনুদান মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। শিলিগুড়ির 3টি পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, জানালো রাজ্য। আর যত পুজো কমিটিগুলি 1,10,000 অনুদান, তাতে বলা হয়েছে গতবারের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে বলছে আদালত।
লাগাম আসবে এই পুজোর অনুদান? কেন পুজোর অনুদান দেওয়া যেতে পারে কিনা এটাই আমাদের আদালতের কাছে প্রশ্ন। আদালতের এটাও সুমোটো ইন্টারভেন করে দেখা উচিত যে একটা সরকার তারা এভাবে মানুষের দেহ করের টাকা পুজোয় খরচা করতে পারে কিনা। যে টাকাটা তারা দিচ্ছে সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে অন্য সম্প্রদায়ের মানুষেরও টাকা যুক্ত আছে। তাই ইমাম মুয়াজ্জিম কিংবা পুরোহিত ভাতা কিংবা এদিকে দুর্গাপুজোর অনুদান এগুলো দেওয়া কি কোনো সরকারের কাজ? আর হিসাব দেবে কেন পুজো কমিটি? হিসাব দেওয়ার জন্য তো টাকা দেওয়া হয়নি না। পশ্চিমবঙ্গ সরকারের যেটা সংস্কৃতি, তাদের নেতৃত্বে তার প্রভাব তো সর্বক্ষেত্রে পড়েছে। এই সরকার প্রকাশ্যে বলছে যে টাকা নেওয়া এবং টাকা খরচা করা তাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা তাদের অভ্যাসের মধ্যে পড়ে। সরকারি যেখানে হিসাব দেয় না সেখানে পুজো কমিটির কাছে হিসাব চাইবার কোনো প্রয়োজন আছে? আমেরিকার 50% শুল্কের চাপ ভারতের উপর। আমেরিকায় রপ্তানি করা জিনিসের দাম বাড়বে আরো। 4800 কোটি ডলারের বাণিজ্যে প্রভাব পড়তে চলেছে। 10 লক্ষ চাকরি এখন সংকটে, আশঙ্কা প্রকাশ করলেন সিটিআই চেয়ারম্যান। কে কোন চেয়ারম্যান কোথাকার আশঙ্কা প্রকাশ করেছে সেটা বিবেচনার বিষয় অন্তত এই মুহূর্তে আমাদের কাছে নয়। ভারতবর্ষের মানুষের আস্থা দেশের প্রধানমন্ত্রীর উপরে আছে এবং সর্বোপরি এই দেশের উপরে আছে। অতীতেও আমরা পোখরানের সময় স্যাংশন দেখেছি। নরেন্দ্র মোদীর ভিসা যারা বাতিল করেছিলেন তারাই তার পায়ের তলায় লাল কার্পেট বিছিয়ে দিয়ে মোদী মোদী গান করেছেন। ভারতবর্ষের মধ্যে 140 কোটি দেশের বাজার থেকে যদি কোনো দেশ বা কোনো দেশের বাণিজ্য বিচ্ছিন্ন হয়ে যায় বা করে রাখতে চায়, তারাই অর্থনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়বে। এবং একটু অপেক্ষা করুন, আজকে আমেরিকার এই যে রক্তচক্ষু আর এই বিভিন্ন সময় ঘোষণা, এই ঘোষণা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সকলকে এই মাটিতে আসতে হবে টিকে থাকতে গেলে। আগামী ইতিহাসটা লিখবে ভারতবর্ষ। আবার পাহাড়ের নতুন সমীকরণ, পাহাড়ের নতুন সমীকরণ না, নতুন কোন সমীকরণের কোনো প্রশ্ন নেই। বিজেপি নিজের অবস্থানে অনড় আছে। আর আমরা চাই পাহাড়ের আর্থসামাজিক উত্তরণ এবং উন্নয়ন এর যেন পাহাড়ের মানুষ পায়, সেটার জন্য আমরা কাজ করবার চেষ্টা করে চলেছি। কিন্তু সার্বিকভাবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে যদি একটি বিশেষ অংশ পিছিয়ে পড়ে, সেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের দায়িত্ব আছে সেই অঞ্চলে সেই সম্প্রদায়ের বা সেই গোষ্ঠীর পাশে দাঁড়ানো। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সবসময় রাজি, কিন্তু এখানে রাজ্য সরকারের কোনো পার্টিসিপেশন নেই। আমরা আমাদের অবস্থানটা কি সেটা রোশন